সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, কমবেডি ডট কলেজ। আজকে তোমাদের আমি ইলেকট্রোডাইনামিক্সের ফার্স্ট চ্যাপ্টার নিচ্ছিলাম, গস ল। গস ল হচ্ছে ইলেকট্রোডাইনামিক্সের ভিত্তি, এবং গস লর একটা লেকচার দিয়েছিলাম গতদিনে। গস ল দিয়ে আমরা কিভাবে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারি অতি সহজে, এই বিষয়টা। গসটা তোমরা সেকেন্ড ইয়ারে অলরেডি পড়ছো, তারপরে যেহেতু ইলেকট্রোডাইনামিক্স এই চ্যাপ্টারটা ফোর্থ ইয়ারে পড়তে হবে, যার ফলে আমরা কিছু রিভিউ করছি, বললেই বুঝতে পারবো যে কিভাবে কি করতে হয়। গতদিনে গসলর অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো ওখানে ছিল সুষম গোলকের জন্য। সুষম একটা গোলক যদি হয়, এই সুষম গোলক আছে, এই সুষম গোলকের ব্যাসার্ধ হচ্ছে তোমার ধরো আর ব্যাসার্ধের ভিতর সুষম একটা গোলক আছে। এর ভিতরের কোনো পয়েন্টে, গোলকের ভিতরের কোনো পয়েন্টে, ধরলাম এই পয়েন্টে, গোলকের পৃষ্ঠের উপরে এবং গোলকের বাইরের কোনো বিন্দুতে, দ্যাট ইজ আমরা এটাকে বললাম ভিতরের পয়েন্ট। যদিও গতদিনে আমি কি বলছিলাম ঠিক মনে নাই, আমরা এ পয়েন্ট ধরলাম ভিতরে। তাহলে আমরা এ পয়েন্টে, দ্যাট ইজ ইনসাইড দ্য স্ফিয়ার, পয়েন্টটা হচ্ছে ইনসাইড স্ফিয়ার, স্ফিয়ারের অভ্যন্তরে গোলকের পৃষ্ঠের উপরে অন দি সারফেস বি এবং আউটসাইড দ্য সারফেস সি, এই তিনটা পয়েন্টে আমাদের কি বের করতে হবে? আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে উইথ দ্য হেল্প অফ গস ল। তাহলে দেখো, আমরা এ বিন্দু থেকে বের করছি, কিন্তু অলরেডি সেদিন বের করছিলাম, করি নাই? করছিলাম এ বিন্দু। এ বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ড কত ছিল বলো তো, মনে আছে কি? এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত ছিল? ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছিলাম? 0। কারণ 0। গোলকে যে চার্জ, এর উপরে যে পরিমাণ চার্জ আছে, বললাম কিউ পরিমাণ চার্জ আছে, প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এবং চার্জটা সবসময় গোলকের পৃষ্ঠে অবস্থান করে, বা যে কোনো সারফেসে অবস্থান করে। যে কোনো ধরনের বস্তুরই তার কোথায় অবস্থান করে? সারফেস। তাহলে সারফেসে যেহেতু অবস্থান করে, তাহলে গোলকের ভিতরে কি কোনো চার্জ আছে? থাকবে? থাকবে না। যেহেতু গোলকের অভ্যন্তরে কোনো চার্জ নাই, দ্যাট ইজ ইনসাইড দ্য পয়েন্ট এ দি টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু 0। 0 হবে ইলেকট্রিক ফিল্ড। এটা আমরা দেখিয়েছিলাম গস ল ব্যবহার করে। বি বিন্দুতে, বি বিন্দুটা কোথায়? কোথায় বি বিন্দু? সারফেসের উপরে। এখানে আমরা কত পেয়েছিলাম মনে আছে কি? কিউ বাই 4 পাই এপসাইলন নট, এর ব্যাসার্ধ কত? আর স্কয়ার। এটা দেখো, এটা কিন্তু আমরা কার মতো পেলাম? এটা এটা আমরা জানি যে একটা পয়েন্ট চার্জের জন্য, পয়েন্ট চার্জের চার্জ যদি হয় কিউ, তাহলে ওই পয়েন্ট চার্জের জন্য আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এর আগে আমরা পড়ছি অনেক। কিন্তু গোলকের পৃষ্ঠে কিন্তু একই অবস্থা। তার মানে কি বোঝাচ্ছে এখান থেকে? এখান থেকে বোঝায় যে গোলকের চার্জ, গোলকের উপর অবস্থান, সুষম গোলকের চার্জ গোলকের উপর অবস্থান করলেও এই গোলকটা এমন ভাবে কাজ করে যেন মনে হচ্ছে যে সমস্ত চার্জই তার কোথায় অবস্থিত? কেন্দ্রে কেন্দ্রীভূত। বুঝছো? তাহলে একটা সে গোলকটা কার মতো কাজ করতেছে? তাহলে দিস স্ফিয়ার অ্যাক্টস অ্যাজ লাইক এ পয়েন্ট চার্জ, মানে একটা পয়েন্ট চার্জের মতো কাজ করে একটা সুষম গোলক। এই ইকুয়েশন দ্বারা এটাই বোঝায়। এটা কি বোঝা গেল? জানা বোঝা। আমাদের বাদ ছিল হচ্ছে পয়েন্ট সি। সি পয়েন্টটা দেখো, তাহলে আমাদের নিয়মটা কি? তাহলে আমরা সি পয়েন্টে আমরা কি বের করব? তোমার গস ল ব্যবহার করব, ইলেকট্রিক ফিল্ড বের করব। কার জন্য? এই গোলকের উপর কিউ চার্জের জন্য সি পয়েন্টে আমাদের ইয়েটা কত, ইলেকট্রিক ফিল্ডটা কত, সেটা বের করব। আমাদের নিয়মটা কি? তাহলে একটা যে সারফেস আছে, সেই সারফেসের মতো আর একটা সারফেস কি করতে হবে? আগায় নিতে হবে, তাই না? আগায় নিলাম সারফেসের মতো, গোলকই হবে একটা। এই গোলকটা আসলে একটা কি গোলক? দের ইজ কাল্পনিক গোলক। এটা একটা কাল্পনিক গোলক, কিন্তু এই তলটা কি কাল্পনিক তল না? ধরে নিলাম কাল্পনিক তল। এই তলকে কি বলা হয়? গসিয়ান সারফেস বা গসীয় তল। তাহলে আমাদের এরকম একটা তল ওই বিন্দুতে ধরে নিতে হয়, গসীয় তল। এই গসীয় তলে এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তাহলে এর দূরত্বটা কত দেখো, এখান থেকে এর দূরত্ব কত? এটা হচ্ছে মনে করলাম আর দূরত্ব, ছোট আর দূরত্ব।
ওই গোলকের আসসালামু সেন্টার আলাইকুম থেকে। স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে স্যার অনেকে অ্যাড হয়নি, অ্যাড করতে বলতেছে। অ্যাড তো করাই হয়েছে, সবগুলো তো অ্যাড করে দিচ্ছি। ওই যে আইরিন, আইরিন আর ইজ গ্রেটার দেন আর, গোলকের চেয়ে বেশি দূরত্বে, তার মানে এই আরটা সি পয়েন্টের আর সারফেসের আর চেয়ে বড়, তাই না? তাহলে এটা এরকম। তাহলে এখানে দেখো সি পয়েন্টে যদি আমি ই বের করি, তাহলে সি পয়েন্টে আমাদের কি করতে, ইটা কোন দিকে হবে? বরাবর বাইরের দিকে, সরি বাইরের দিকে না, ই কোন দিকে, বাইরের দিকে নাকি, তাই বলো? বাইরের দিকে, ই এর দিক, তাই না? আচ্ছা, আর এখানে ডি এ আমাদের ধরতে হবে না, ডি এ, ডি এর দিক কোন দিকে? এই যে তল, যে সারফেস, সারফেসের ওই পয়েন্টে, পয়েন্টকে আবদ্ধ করে এরকম একটা তল ডি এ, সে ডি এর দিক কোন দিকে? হুম, ওই তলের সাথে অবিলম্ব ভাবে, তার মানে ডি এর দিক ওই বরাবর। তাহলে আমাদের কি হলো? এন্ড গসটা লিখে ফেলো, গসটা আমরা লিখি, তাই না? তাহলে কত হবে? ই ডট ডি এ ইকুয়াল টু কত? টোটাল যে পরিমাণ চার্জ আছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা হচ্ছে আমরা কি লিখলাম, গসটা লিখলাম। এন্ড গসটা অ্যাপ্লাই করো, তাহলে ভেঙে ফেলো, ভেঙে ফেললে কত হয়? ই ডট ডি এ মানে কত? ই ডি এ কস থিটা, কস থিটা মানে ডি আর ই এর মধ্যকার কোণ কত? এখানে কোণ কত? থিটা কত? কোণ 0 না? তাহলে কস কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি, ইকুয়াল টু কত? কিউ বাই এপসাইলন নট। এখানে একটা ইন্টিগ্রেশন আছে। তাহলে এখানে দেখো ইটাকে আমরা বাইরে বের করে নিতে পারি, ইটাকে, ই তো কোনো সমস্যা নাই, বাইরে বের করে নাও, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের টি এ নিয়ে, ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে দেখো আমরা যদি বের করি তাহলে কত হবে? ই, এই ডি এ মানে কি? টোটাল সারফেস, টোটাল সারফেসটা কত? এই যে কাল্পনিক সারফেস, কাল্পনিক গসীয় তল, এই তলের টোটাল ইয়েটা কত, এরিয়া কত? 4 পাই আর স্কোয়ার, যেহেতু গোলক, তাহলে 4 পাই ছোট আর স্কোয়ার, তাই না? তাহলে ই, তাহলে এখান থেকে আমরা এই যে টোটাল স্ফিয়ারের টোটাল ইয়েটা, সারফেস এরিয়াটা 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে দেখো এখন আমরা ই এর মানটা পেয়ে যাচ্ছি। ই এর মানটা কত? ই এর মান হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট তোমার আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কি বেরোলো? এটা বেরোলো গোলকের বাইরে, গোলক পৃষ্ঠের বাইরে অবস্থিত কোনো বিন্দুতে কার চার্জ, বিন্দুতে ই এর মানটা আমরা বের করতে পারলাম। এবং এটা দিক কোন দিকে হবে? ই এর দিক বহির্মুখী, বহির্মুখী, তাই না? বাইরের দিকে, এটা হচ্ছে বহির্মুখী। এই যে চিত্রে দেখো বহির্মুখী আছে, বাইরের দিকে না, বাইরের দিকে ওই তলের সাথে ওই বিন্দুগামী, বিন্দুতে অবিলম্বমুখী, অবিলম্বগামী, তাহলে বহির্মুখী হবে। এই তো হলো। এখন এইখানে দেখো এইটাকে আমরা আরেকটা ই করতে পারি, ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। আমরা যদি সারফেস ডেনসিটি দিয়ে করি, সারফেস ডেনসিটির সংখ্যা কি আর তল ঘনত্বের সংখ্যা কি? তল ঘনত্ব কাকে বলে? তল মানে একটা তল আছে, এরকম একটা তল আছে, তলের উপর মনে করো কিউ পরিমাণ চার্জ আছে, প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এই গোলক আকৃতির তল, এর ব্যাসার্ধ হচ্ছে তোমার কত? আর। তাহলে এই গোলকের সারফেসের উপরে যে পরিমাণ চার্জ থাকবে তাকে বলা হবে সারফেস ডেনসিটি। তাহলে সারফেস ডেনসিটি থেকে সিগমা দিয়ে লেখা হয়, সিগমা ইকুয়াল টু কত? একক ক্ষেত্রফলের উপরে ওই গোলকের একক ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল কত? এ ধরো উপরে কিউ, কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চার্জ থাকবে, দেখো ঠিক আছে কিনা, এটাই হবে আমাদের কি ডেনসিটি, সারফেস ডেনসিটি। তাহলে সেই ক্ষেত্রে কিউ এ গোলকের এই আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ই কত, এরিয়া কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে সিগমা ইকুয়াল টু আমাদের কত হলো? 4 পাই আর স্কোয়ার হলো না? দ্যাট ইজ দেখো সারফেস ডেনসিটি দিয়ে আমরা এটা লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রাবল্য এই একে আমরা কি লিখতে পারি? ই সমান কত লিখতে পারি বলো তো? কিউ বাই 4 পাই আর স্কোয়ার, নিচে আছে না? কিউ বাই 4 পাই আর স্কোয়ার মানে কত? কিউ বাই 4 পাই আর স্কোয়ার মানে আমাদের সারফেস ডেনসিটি সিগমা। তাহলে আমরা লিখতে পারি এটা সিগমা বাই, ওখানে কি বাদ থাকলো? এই এপসাইলন নট বাদ আছে, দ্যাট ইজ এপসাইলন নট আমরা এখানে লিখে দিলাম। তাহলে দেখো আমরা গোলকের ক্ষেত্রে, কোন গোলকের ক্ষেত্রে
আমরা সংক্ষেপে সারফেস ডেনসিটি, ওই গোলকের উপর যে পরিমাণ চার্জ আছে সেই চার্জকে তার এপসাইলন নট দিয়ে ভাগ করলেই আমরা সেই গোলকের ডেনসিটিটা পাবো, ইলেকট্রিক ফিল্ডটা পাবো ওই পয়েন্টের। তাহলে এই জিনিসটা কিন্তু, তাহলে আমরা কিভাবে গস ল অ্যাপ্লাই করে এই বিভিন্ন সুষম তলের বিভিন্ন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বুঝলাম নাকি? কোনো সমস্যা থাকলে বলবা। আরেকটা অ্যাপ্লিকেশন দেখাবো, সেটা হচ্ছে গস ল থেকে কুলম্বস ল কিভাবে যাওয়া যায়। তাহলে আমরা এখন করবো হচ্ছে গস ল থেকে কুলম্বের সূত্রটা। তাহলে এটা হচ্ছে গসের সূত্র থেকে, গসের সূত্র হতে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কোনটা বলো তো? তাহলে গস ল ব্যবহার করে কিভাবে কুলম্বস ল প্রতিপাদন করা যায় সেটা আমরা গস ল দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা গোলীয় তল ধরি, গোলীয় তল বিবেচনা করি এবং সেই গোলীয় তলের উপরে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে একটা গোলীয় তল বিবেচনা করি। আচ্ছা, তাহলে একটা বিন্দু চার্জ আছে এখানে, ধরো এখানে একটা বিন্দু চার্জ আছে, এই চার্জের পরিমাণ কত? প্লাস কিউ পরিমাণ চার্জ, প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এটা একটা বিন্দু চার্জ। এর পাশে যে কোনো আমরা একটা তল বিবেচনা করলাম, তলটা কেমন? একটা গোলক আকৃতির তল। এই তলটা উপরে যে কোনো একটা বিন্দু ধরলাম এরকম একটা বিন্দু। তাহলে ইলেকট্রিক ফিল্ড এই তলের দিক কোন দিকে হবে? এই তলকে আমাদের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই বিন্দু বরাবর। তাহলে এখান থেকে আমাদের একটা কি টানতে হবে? স্পর্শক টানতে হবে, তাই না? স্পর্শক না, মানে একটা লম্ব টানতে হবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। এটা হচ্ছে ডিরেকশন অফ ই, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। বুঝছো কি? আর এই সারফেস এরিয়ার উপর, এটা সারফেস একটা গসীয় সারফেস, সারফেস এরিয়ার উপরে আমাদের একটা কি ধরতে হবে? ডিএ ধরা লাগবে নাকি? তাই না? সারফেসের অংশ ডিএ, ডি এর দিক কোন দিকে? ডি এর দিকে তোমার যাচ্ছে হচ্ছে তোমার ইয়ে বরাবর, এই বরাবর ডি এর দিকে, ই এর দিকে, তাই না? তাহলে দেখো এখানে থিটার মান কত পাওয়া গেল? 0 ডিগ্রি। এইটাই হচ্ছে গসলার সুবিধা। আর এই ব্যাসার্ধ এখান থেকে এর দূরত্ব, এই গোলক যে ধরছি আমরা, এই গোলকের ব্যাসার্ধ মনে করলাম কত? আর তাহলে আমরা গস ল থেকে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে বলছে। তাহলে আমরা কি করব? প্রথমে গস লটা লিখি নাকি? তাহলে গস ল লেখো। গস ল সমান কত? ই ডট ডিএ, এটা সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে কত হবে? এটা আমি একবারে করলাম, ই ডট ডিএ মানে ই ডিএ কস থিটা কস 0 ডিগ্রি মানে 1, দ্যাট ইজ ই ডিএ আসবে, ইটাকে বাইরে বের করে নিয়ে ই ডিএ করে দিলাম। 4 পাই আর স্কয়ার। তাহলে এটা কত হবে? কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখানে ই ইনটু এটা কত হবে? এটা কত? ইন্টিগ্রেশন অফ ডিএ মানে টোটাল সারফেস, তাই তো? টোটাল সারফেস কত? 4 পাই আর স্কয়ার, তাই না? ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। জি স্যার। তাহলে এখানে ই সমান কত পাওয়া যাবে? ই সমান আমরা পেলাম হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এই আগের মতোই আর কি আমরা পেলাম। তাহলে এটা কিন্তু কি আসলো? প্রাবল্যের আসছে। এখানে কিন্তু আমরা বলছি এখানে যে কুলম্বের সূত্রে আসতে হবে। কুলম্বের সূত্র কি এখন আসছে? হ্যাঁ, কুলম্বের সূত্র এখন আসেনি। জি, স্যার। কুলম্বের সূত্রটা কি? আরেকটা কিউ লাগবে। আরেকটা চার্জ লাগবে, রাইট? এখনো আসেনি। কুলম্বের সূত্র হচ্ছে দুইটা চার্জিত বস্তু যদি থাকে, একটা Q1 আর একটা Q2, তারা যদি পরস্পর আর দূরত্বে অবস্থান করে, তাহলে সেখানে একটা কি হবে? একটা ফোর্স এক্সার্ট করবে, মানে ফোর্স কাজ করবে সেখানে। সেই ফোর্সের মানটা কত? আমরা জানি কত? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। মনে পড়ছে? জি স্যার। তাহলে এখানে আমাদের কি লাগবে? একটা চার্জ লাগবে না? লাগবে তো। মনে করলাম এই পয়েন্টে আমরা আরেকটা চার্জ স্থাপন জি, স্যার। করলাম Q0, মানে এর সাথে তো আকর্ষণ বলটা আমার লাগবে।
কুলম্বের ল অ্যাপ্লাই করতে গেলে ফোর্স মানে কি, দুইটা চার্জ আমার লাগবে। অতএব আমি কি করলাম, এই সারফেসের এই বিন্দুতে একটা কিউ নট মানের চার্জ রাখলাম, তাহলে তাদের মধ্যকার যে ইয়েটা হবে, ফোর্সটা হবে সেই কিউ জিরো চার্জের উপর যে প্রযুক্ত ক্রিয়াশীল বল, তাহলে ক্রিয়াশীল বল ফোর্স exerted on the charge q naught f, এটাই করলে কত হবে, এটাও করলো প্রাবল্যের সাথে আমরা সমীকরণ জানি কি, f সমান কিউ নট ই, প্রাবল্যের সংখ্যা থেকে, এটা কি মনে আছে? জি স্যার। f equal e equal to জি f by স্যার। v, তাহলে এটা হলো। জি স্যার। তাহলে এইবার তুমি মানটা বসিয়ে দাও, তাহলে কিউ নটটা আছে আমাদের, ই এর মান কত, এই যে ই এর মান, নাকি ই এর মান 1 নম্বর থেকে বসিয়ে দাও, তাহলে কত হলো, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 4 by epsilon naught r আর square. তাহলে এই করো, এখানে দেখি আমরা তাহলে কি হলো, দেখো আলটিমেটলি আমাদের আসলো কিনা, কিউ নট কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এটা ঠিক আছে, কুলম্বস ল ঠিক আছে না? দেখো জি স্যার। তাহলে আমরা কি পেলাম, ওই গস ল থেকে শুরু করলাম, পেলাম কি, কুলম্বস ল। স্যার, ঠিক আছে। কুলম্বস ল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। দেখো আমরা গস ল দিয়ে খুব ইজিলি কুলম্বের সূত্রটা পেতে পারি। এটাই হচ্ছে আমাদের কুলম্ব ল। গস ল থেকে শুরু করলাম, কুলম্বের সূত্রটা পেয়ে গেলাম। গসলাতে কুলম্ব বলল। বুঝছো? তো এইভাবে তাহলে তোমাদের মানে মাথায় এতক্ষণ ঢুকছে যে কিভাবে আমরা গস ল দিয়ে গস লর অ্যাপ্লিকেশনটা কিভাবে করব, ঢুকছে তো নাকি? হ্যাঁ, তাহলে দেখো আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে তোমার একটা চার্জিত একটি লম্বা সোং মানে সিলিন্ডার, তাই না? সোঙের দড়ু তড়িৎ ক্ষেত্র ই এর মান নির্ণয়, ই ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে উইথ দ্য হেল্প অফ গস ল দিয়ে আমরা এটা করব। তাহলে আমরা একটা কি করি, একটা চোঙ বিবেচনা করি, যার ব্যাসার্ধ হচ্ছে তোমার এ, তাহলে একটা সোং আঁকো। সোং মানে কি, সিলিন্ডার বলি না? জি স্যার। তাহলে একটা সিলিন্ডার আমরা বিবেচনা করলাম এরকম, যার ব্যাসার্ধ হচ্ছে তোমার এ। এই সিলিন্ডারটা সুষমভাবে চার্জ দেওয়া আছে, সুষমভাবে চার্জিত, দ্যাট ইজ প্লাস কিউ চার্জে চার্জিত আছে, এবং এই সিলিন্ডারের লেন্থ আমরা ধরলাম হচ্ছে এল লেন্থের সিলিন্ডার, ঠিক আছে? এখন আমাদের একটা বিন্দুতে যেহেতু এটা সুষমভাবে চার্জিত, তাহলে এই সিলিন্ডার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যে কোনো একটা পয়েন্টে, পি একটা পয়েন্ট আছে ধরো, সেই পি পয়েন্টে আমাদের কি বের করতে হবে, ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি, তাহলে এই যে সিলিন্ডার আমরা ধরলাম সুষমভাবে চার্জিত সিলিন্ডার, এই সিলিন্ডারের অক্ষ কি নিজ অক্ষ নাকি, এটা হচ্ছে নিজ অক্ষ। তাহলে এই অক্ষ থেকে এর দূরত্ব কত, এই অক্ষ থেকে এর দূরত্ব মনে করলাম আমরা হচ্ছে কত, আর ধরো আর দূরত্বে পি অবস্থিত, লম্ব দূরত্ব, বুঝছো? আর দূরত্বে পি বিন্দু অবস্থিত। পি বিন্দুতে এই সিলিন্ডারের চার্জের জন্য পি বিন্দুতে ই এর মান কত, ইলেকট্রিক ফিল্ডের মান কত, সেটা আমাদের বের করতে হবে উইথ দ্য হেল্প অফ গস ল। তাহলে নিয়ম কি আমাদের বলো, নিয়ম কি করতে হবে? তাহলে ওখানে আমাদের একটা গসিয়ান সারফেস আঁকাতে হবে না? গসিয়ান সারফেস মানে কি, যে সিলিন্ডার আছে ওই সিলিন্ডারের মতো হুবহু একটা সিলিন্ডার আঁকান লাগবে আর ব্যাসার্ধে, বুঝছে? হুবহু একটা সিলিন্ডার আঁকালাম, ঠিক আছে? এই সারফেসকে বলা হয় গসিয়ান সারফেস বা গসীয় তল, তাই তো? তাহলে ওই গসিয়ান সারফেসের উপরে ওই বিন্দুতে আমাদের একটা কি ধরতে হবে, একটা ডি এ ধরতে হবে না?
একটা তল ধরতে হবে না? তাহলে ওই তলের দিক কোন দিকে? ওই বরাবরই। ই এর দিকে ওই বরাবর, দেখো ই এর দিকে ওই বরাবর হবে। আবার এখানে যে ডি এ তলটা আছে, ডি এ তলের দিকে ওই বরাবরই হবে। দ্যাট ইজ এখানে থিটার মান কত? 0 ওই 0 ডিগ্রি। তাহলে কষ্ট হয়ে গেছে, কিন্তু হয় নাই? হয়েছে। তাহলে আমরা গস ল অ্যাপ্লাই জি, করি। স্যার। গস লটা কি? গস ল অ্যাপ্লাই করো। EDA ই ডট ডি এ ইকুয়াল টু কত? মোট চার্জ আছে কিউ নট চার্জ, কিউ চার্জ, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখানে দেখো ই ডিএ মানে এখানে আমরা সরাসরি লিখে দিই ই ইন্টিগ্রেশন অফ ডিএ, তাই না? ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ভালো কথা। জি, কিন্তু দেখো এই যে এটা একটা সুষমভাবে চার্জিত চোঙ, এটা সুষমভাবে চার্জিত চোঙ মানে খুবই উম, যার ব্যাসার্ধ খুবই কম, নগণ্য ব্যাসার্ধের আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা একে একটা লাইন ধরতে পারি, বুঝছো? লাইন মানে একটা রেখা ধরতে পারি। তাহলে এর উপর যে চার্জগুলো আছে, এটা একটা রৈখিক চার্জ ধরা যায় না? ধরা যায়। জি স্যার। তাহলে এখানে মনে করো কিউ পরিমাণ চার্জ আছে এল দৈর্ঘ্যের উপরে, তাহলে একে বলা হবে লাইন ডেনসিটি বা রৈখিক চার্জ ঘনত্ব, যেহেতু রেখার উপরে আছে। যদি তলের উপরে থাকতো আমরা কি বলতাম? তল ঘনত্ব। তল ঘনত্ব। ওই যে আমরা সিগমা ইকুয়াল টু কিউ বাই এ লিখছি। তাহলে দেখো এখানে এই রেখার উপর একক দৈর্ঘ্যের উপরে যে পরিমাণ চার্জ আছে, সেই একক দৈর্ঘ্যের উপর সেই পরিমাণ চার্জকে বলা হবে রৈখিক চার্জ ঘনত্ব। এটাকে আমরা লিখি হচ্ছে ল্যামডা দিয়ে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে বলো তো? একক দৈর্ঘ্যের উপর, এখানে এল দৈর্ঘ্য আছে, দ্যাট ইজ এল দিয়ে ভাগ করা লাগবে একক দৈর্ঘ্য, আর উপরে কি পরিমাণ চার্জ আছে? কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে কিউ ইকুয়াল টু কত হলো এখান থেকে? এটা কি বোঝা যায়? ল্যামডা এল। বোঝা জি না স্যার। গেলে বলো। এটা হলো রৈখিক চার্জ ঘনত্ব। যদি এটা তল ঘনত্ব হইতো, তাহলে এখানে এল এর জায়গায় আমরা কি লিখতাম? এ লিখতাম, তল এ। ক্ষেত্রফল লিখতাম, তাই না? জি স্যার। যদি আয়তন হইতো তাহলে এখানে কি লিখতাম? ভি আয়তন, আয়তন দিয়ে ভাগ করতাম। বুঝো নাই? তাহলে এখানে আমাদের তখন তো আয়তনিক চার্জ ঘনত্ব। তাহলে চার্জ ঘনত্ব কয় ধরনের হতে পারে? চার্জ ঘনত্ব কয় ধরনের হতে পারে? 3 ধরনের। রৈখিক চার্জ ঘনত্ব, তারপরে আয়তনিক চার্জ ঘনত্ব আয়তনিক চার্জ ঘনত্ব, আর হচ্ছে চার্জের তল চার্জ তলমাত্রিক ঘনত্ব মানে ক্ষেত্রের উপর। স্যার। ঠিক আছে? 3টা। তাহলে কিউ এর মান ল্যামডা এল বসাই দিলাম ডিভাইডেড বাই এপসাইলন নট। আর এইখানে দেখো ই তো আমাদের আছে ই, আর এইটা মানে কত? ডিএ। তার মানে হচ্ছে এই তল, এই সিলিন্ডারের আর ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডারের তলটা কত? আর ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডারের তল হচ্ছে তোমার ওই সারফেস, এই সারফেসটা কত? 2 পাই আর জি স্যার। ইনটু পাই আর এল। এল। ঠিক আছে তো? আচ্ছা, এখন জি স্যার। তুমি ই এর মানটা বের করো। ইজিলি হয়ে যাচ্ছে আমাদের। এটা ল্যামডা এল ডিভাইডেড বাই 2 পাই আর এলটা নিচে নিয়ে আসলাম এবং এপসাইলন নটটা থাকে। তাহলে এখানে আমাদের এল এল কেটে দাও। এল এল কাটলে কি হয়? এল এল কেটে দাও। তাহলে কি থাকে? ল্যামডা বাই 2 পাই এপসিলন। পাই এপসাইলন নট আর। ঠিক আছে? এটা ইকুয়াল টু হচ্ছে ই। এটাই আমাদের হচ্ছে কি একটা সুষমভাবে চার্জিত আহ, আহ, সুষমভাবে চার্জিত লম্বা সোঙের দরুন ইলেকট্রিক ফিল্ড এটা বের করা যায়। তাহলে এই প্রসেসটা কি বোঝা গেল কিভাবে আমরা করতেছি? আমার জি এতগুলো স্যার। করার উদ্দেশ্য জি হচ্ছে যে স্যার। তুমি প্রসেসটা বোঝা লাগবে, যে আমি অঙ্কটা মানে গস ল কিভাবে অ্যাপ্লাই করতেছি। সব জায়গায় দেখো সিস্টেম কিন্তু একই। গোলকের ক্ষেত্রে করলাম দেখো একই টাইপের। জাস্ট একটা যে পয়েন্টে বের করবো সেখানে একটা আমাদের কি করতে হবে? ওই রকম গোলক বা ওই রকম তোমার সিলিন্ডার বা ওই রকম রেখা আঁকায় নিতে হবে, তাই না? ওখানে ডিএ আর হচ্ছে ই সবসময় কি হবে? প্যারালাল হবে, দ্যাট ইজ থিটা 0 হবে। গস লর ভিতরে অ্যাপ্লাই করবা, মান বসাই দিবে হয়ে যাবে। তো এইটা এভাবে করা লাগবে। আর একটা দেখো, সেটা হচ্ছে আমাদের হুম, তো এইখানে গস লর ক্ষেত্রে যে ইগুলো আসে তোমার কি বলে হুম,
পরীক্ষা যেগুলো আসে সেগুলো যেগুলোই আসে, বুঝছো? চার্জিত একটা লম্বা চোঙের দরুন নির্দিষ্ট বিন্দুতে আর দূরত্বে এর মান কত, এর মান কত, এটা আসলো, অথবা গোলকের জন্য আসলো, বুঝছো? গসলার অ্যাপ্লিকেশন গুলো এখান থেকে দেয়, দেখবা কোশ্চেন গুলো একটু দেখবা, ওটা হয়। আরেকটা আমি করে, এটা বেশ সেটা হচ্ছে চার্জিত সমতল পরিবাহীর সন্নিকটে, চার্জিত সমতল পরিবাহীর সন্নিকটে সন্নিকটে তোমাদের তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু হোয়াট, ই নির্ণয় করতে হবে, বুঝছো? তাহলে এখানে দেখো আমরা একটা, যে চার্জিত সমতল বলছে, সমতল তল হতে হবে, তাহলে ওই তলটা কেমন? তলটা মনে করো এরকম একটা তল আছে, এরকম একটা তল আমরা হিসাব করলাম, এরকম তলটা, এরকম একটা তল আছে, তল কিন্তু এর পুরুত্ব নাই, তাই তো? তাহলে এই তল থেকে, তলের ভিতরে একটা চোঙ, তলের ভিতরে অবিলম্ব ভাবে একটা চোঙ কল্পনা যদি আমরা করি, তাহলে চোঙটা কেমন? এই তল থেকে এভাবে আসলো, এটা এইভাবে গেল, আর ওই পৃষ্ঠ থেকে এই চোঙটা বের হয়ে যাবে, এইভাবে বের হয়ে গেল। এটা কি বোঝা যাচ্ছে কি করতেছি? জি স্যার, বোঝা তলের সাথে যাচ্ছে। অবিলম্ব ভাবে একটা চোঙ কল্পনা করলাম, বুঝছো? ওই তলের ভিতর দিয়ে একটা চোঙ বের হয়ে গেছে। তাহলে এখন এই চোঙের উপরে তোমার চার্জের পরিমাণ হচ্ছে তোমার, তার চার্জের তল ঘনত্ব হচ্ছে কি, সিগমা। এই যেহেতু একটা তল এটা না, এই তলের উপরে তোমার চার্জের যে তল ঘনত্ব আছে, মানে চার্জ আছে, সেটা হচ্ছে সিগমা। সিগমা মানে কত? সিগমা মানে আমরা আগে দেখছি কত, সিগমা মানে কিউ বাই, যেহেতু তল তাহলে কিউ বাই এ, তাই না? আমরা সরাসরি তল ঘনত্ব সিগমা ধরলাম। তাহলে দেখো এখানে এই চোঙ থেকে, চোঙের যদি আমরা হিসাব করি, তাহলে অবিলম্ব আবেশ কয়টা হবে? তাহলে আমরা এটা যদি ধরি এ বিন্দু, চোঙের এই প্রান্ত, এটা যদি বি প্রান্ত ধরি, তাহলে এই তল থেকে চোঙ পর্যন্ত এই চোঙের এই সারফেস দিয়ে ই কোন দিকে, অবিলম্ব বরাবর যাবে না নাকি? আবার এই জি স্যার। সারফেসের জন্য চোঙের ভিতর দিয়ে এই তল দিয়ে কিভাবে যাবে? এটাও অবিলম্ব বরাবরই যাবে এদিকে। বোঝা গেল কি? হুম, জি স্যার, জি স্যার। আচ্ছা। এখন আমাদের তলের সারফেসের উপরে, সারফেস কিন্তু এই যে গোলীয় পৃষ্ঠটা আছে, গোলীয় সারফেস, তাহলে এর অক্ষ থেকে গোলীয় পৃষ্ঠের উপরে যে গোলীয় পৃষ্ঠ আছে, গোলীয় পৃষ্ঠের উপরে তোমার ই কত হবে, এটা কত হবে, ই কত হবে? তাহলে এখানে ই কয়টার জন্য পাওয়া যাবে? এ বিন্দুর জন্য পাওয়া যাবে, বি বিন্দুর জন্য পাওয়া যাবে, তাই না? তাহলে আমাদের গস ল কত হবে? গস ল হচ্ছে আমাদের মোট অবিলম্ব আবেশ, মানে ই ডট ডি এ, এটা সমান হচ্ছে তোমার কত হবে, কিউ বাই এপসাইলন নট, এটা তো হবে নাকি? কিউ বাই এপসাইলন নট যদি আমরা হিসাব করি, তাহলে কিউ এর জায়গায় যদি সিগমা দিয়ে লিখি, সিগমা, তাহলে কিউ ইকুয়াল টু কত? তাহলে ডি এর মধ্য দিয়ে, এর ভিতর দিয়ে হলো সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, তাহলে ডি এর মধ্য দিয়ে কত? হ্যাঁ, ডি এর মধ্য দিয়ে আমরা যদি সিগমা হিসাব করি, তাহলে সিগমা বাই কিউ বাই ডি এ না? তাহলে কিউ ইকুয়াল টু কত হবে? সিগমা ডি এ, সিগমা ডি এ, তাহলে এটা সিগমা ডি এ ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা লেখা যায়।
এটা কিন্তু লেখা যায়, সিগমা যেহেতু আমরা ধরছি আমরা এভাবে কনভার্ট করে নিলাম। এখন আমাদের ই ডট ডিএ দ্যাট ইজ, যেটা হচ্ছে মোট অবিলম্ব আবেশ, এটা কয়টার জন্য আমাদের বের করতে হবে? আমাদের এ বিন্দুতে যে সারফেস আছে এর জন্য বের করতে হবে, বি বিন্দুর সারফেসের জন্য বের করতে হবে, এবং এই সমগ্র তল, গোলীয় তল আছে না, এটা এই তলের জন্য বের করতে হবে। তাহলে তলের জন্য যদি আমি বের করতে যাই তাহলে ঘটনাটা কি হয় দেখো। যেহেতু এই সারফেস, এই যে তোমার এই সারফেসটা আছে তল, এই তল থেকে তলের সাথে অবিলম্বভাবে ডিএ কোন দিকে যাবে? এই তলে যদি ধরো এই তলে আমি হিসাব করি, এই তলে যদি হিসাব করি তাহলে আমাদের ইটা হিসাব করা হবে কিভাবে? এইভাবে না, জি স্যার, বাইরের দিকে। বাইরের দিকে। কিন্তু ডিএ কোন দিকে আছে? ডিএ কিন্তু আমার আছে কোন বরাবর? এই বরাবর আছে ডিএ, দেখো। ঠিক আছে, তাহলে এদের মধ্যকার কোণ কত? 90 90 degree. ডিগ্রি। তাহলে বক্রতলের জন্য আমাদের ই ওয়ান ধরলাম, ই ওয়ান সমান কত? এটা ই ওয়ান ধরো, কত? 0 না? কারণ ই ডট জি ডিএ স্যার। cos 90 ডিগ্রি, cos 90 মানে 0, তার মানে এখানকার এই বক্রতলের উপরে ই এর কোনো মান থাকবে না। এখন এ তলের উপরে কত হবে? এ তলের উপরে কত হবে? এ তলের উপরে কিন্তু একটা পাওয়া যাবে, দেখো। এ তলের উপরে আমাদের এটা কত পাওয়া যাবে? এ তলের উপর ই, এ তলের উপর যদি আমরা ই2 বলি তাহলে ই2 ডট ডিএ এটা সমান কত হবে? ই2 ইন্টিগ্রেশন অফ ডিএ, কারণ ডিএ এখানে তো একটা সারফেস ডিএ ধরাই লাগবে, ডিএ তো এই বরাবরই নাকি? তাহলে থিটা 0 ডিগ্রি, তাহলে ডিএ হচ্ছে এটা। তাহলে ই2 ডিএ মানে কত? এই সারফেসের সারফেস ঘনত্ব কত, মানে এই সারফেসের ডিএ কত এই তলের উপরে? ডিএ না, এর জন্য তো ডিএ পাওয়া গেল না এর জন্য। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডিএ লিখলাম, ডিএ লিখি, তাহলে ডিএটাই হলো ডিএ, যেহেতু আমরা ধরছি ওই ডিএ, তাহলে ডিএ ধরি, এটা একটা পাওয়া গেল। আর বির জন্য কি একই অবস্থা না? বির জন্য দেখো একই অবস্থা, এটা হচ্ছে ই3, মনে করো এটা 3 আছে, বুঝছো? 3 ডট ডিএ এটা সমান হচ্ছে ই3 ইন্টিগ্রেশন অফ ডিএ, এটা হবে কত? ই3, আমরা ডিএ ধরলাম, ডিএ। তাহলে আলটিমেটলি আমাদের অবস্থাটা কি হলো? দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3। তাহলে মোট ইটা কত? মোট ই ডিএটা কত? সবগুলো বসাই দেবো এর ভিতরে নাকি? সবগুলো বসাই দিলে কত হবে? 0 প্লাস জি স্যার। ই2, মানে হচ্ছে ই2 আর ই এ দুটা একই হবে। ই2, এখানকার ই2 আর এখানকার ই3 এ দুটা কিন্তু একই হবে। আমি আগে লিখে নেই, ই2 ডিএ প্লাস ই3 ডিএ সমান, এখানে কত আছে? সিগমা ডিএ বাই এপসাইলন নট না, সিগমা ডিএ ডিভাইডেড বাই এপসাইলন। জি স্যার। তাহলে দেখো ডিএ কিন্তু সব আউট হয়ে গেল, ক্যান্সেল আউট নাকি? ডিএ সব আউট হয়ে গেল, কমন নিলে পরে। আর ই2 আর ই3 কিন্তু সমান হবে, যেহেতু সমান দূরত্বে আমরা চুংটা কল্পনা করছি, দ্যাট ইজ ই2, ই3টা কি হবে? সমান হবে, এবং এটা সমান কত? আমরা ধরে নিলাম এটা সমান হচ্ছে এ ই, এটা সমানই সবগুলোর যোগফলই আমরা, সরি সবগুলো মিলে ই ধরলাম। তাহলে ই2 আর ই2 মিলে কত হবে? 2 ই না, বোঝো নাই? ই2 এর মানও ই, জি স্যার। ই3, তাহলে 2 ই জি সমান স্যার। হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। তো ফাইনালি আমরা লিখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড সমান কত? সিগমা বাই 2 এপসাইলন নট। বোঝা গেছে? এটা হচ্ছে একটা সমতল পৃষ্ঠের জন্য, চার্জিত সমতল পৃষ্ঠের জন্য তার নিকটে কোনো বিন্দুতে ই এর মান যদি আমরা নির্ণয় করি, আলটিমেটলি আমাদের সিগমা বাই এপসাইলন হওয়ার কথা ছিল, কিন্তু এই পৃষ্ঠ কয়টা আছে? 2টা পৃষ্ঠ না? 2টা পৃষ্ঠের জন্য 2 দিকে পাওয়া যাচ্ছে, যার জন্য এই যে 2 তে ভাগ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এইগুলো করবা, আরেকটা এর সাথে যেটা করবা সেটা বাড়িতে একটু করবা, আমি অনেকগুলো করাই দিছি, আরেকটা করবা এটা, এবং কোশ্চেনগুলো তুমি দেখবা, বুঝছো? গস লর কি কি আসে সেটা হচ্ছে দুটি। তোমাদের কাছে কি খাতা কলম আছে? জি স্যার। জি আমি যা স্যার। লিখবো খাতা কলম, ওই ফিজিক্সের জন্য আলাদা খাতা বানাবা, সাথে সাথে সেগুলো তুলবা,
তুললে তোমার সুবিধা হবে, পরে পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর যদি না তোলো, খালি দেখে যাও, তাহলে ও পরে আর মনে থাকবে না। দুটি চার্জিত সমান্তরাল পাতের দরুন ই কত, এটা বাড়িতে করবা উইথ দ্য হেল্প অফ গস ল। বুঝছো, এটা এই যে উপরেরটা, এটাই ব্যবহার করা হবে। উপরেরটা ব্যবহার করে, এটা আমরা ব্যবহার করে, এটা ব্যবহার করে এই কাজটা করতে পারবো। তাহলে গস ল এটা, আর হচ্ছে বোর্ডে দেখবা যে কোন কোন বিভিন্ন ইয়েতে দেখবা। তা আমাদের মূল জিনিসটা তোমার মনে রাখা লাগবে, মূল মানে থিমটা কেমন, কিভাবে আমরা প্রয়োগ করতেছি, এগুলো প্রয়োগ করে মোটামুটি এগুলো সলভ করে ফেলতে হবে। সহজ চ্যাপ্টার, এখান থেকে দেখবা কোশ্চেন হয়, ভালো কোশ্চেন হয় টুকটাক, এখান থেকে মার্কসটা ক্যারি করার জন্য সুবিধা। এই চ্যাপ্টারটা করে ফেলবা, পরের দিন আমরা অন্য চ্যাপ্টার ধরবো। এই চ্যাপ্টার আর বেশি কি করবো না এটা নিয়ে, বুঝছো? আর আমাদের স্যার একটা মূল প্রশ্ন চ্যাপ্টারগুলো করা আছে। লাগবে। হ্যাঁ স্যার এই যে ডিএটা কিভাবে ক্যান্সেল হলো স্যার, এটা আরেকবার বললে ডিএ কমন ভালো নাও, হতো। এটা কমন নাও। কমন এটার সাথে গুণ ভাগ আছে অবস্থা, এই এখানে দেখো হয়ে গেল। E2 প্লাস E3 না, ডিএ কমন নাও, বুঝছো? আর জি ওখানে স্যার, বোঝা যায় না, ডিএ বাই এপসাইলন নট কাটে যায় না। বুঝছি এবার। স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই তো এই অবস্থা।